আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই গল্পে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান এবং ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ এবং পরিবেশনায় আছে তাকদির ইসলামিক টিভি। তো চলুন গল্পে ফিরি। আপনার কথাতে কিছু হইব না আপা, বিয়েটা আপনার পোলা করব, তারে কথা দিতে হইব। দিবে, ও কথা দিবে, আপনি বিয়েটা ভাঙবেন না। শুধু সব আয়োজন শেষের দিকে, সবাইকে দাওয়াত করা শেষ হয়ে গেছে। সমাজে আমরা কেউই মুখ দেখাতে পারবো না, আপনার মেয়ের নামেও কম কথা উঠবে না। তার থেকে বরং আয়েশা দেখছে মা ওদের কথাই এসে যাচ্ছে, সে আর চুপ করে থাকতে পারল না, বড়দের মাঝে কথা বলেই উঠল। ক্ষমা করবেন, আমি আপনাদের মাঝে কথা বলছি, কিন্তু যে ছেলে বিয়ে ঠিক হওয়ার পরেও অন্য মেয়ের সাথে আগের মতোই সম্পর্ক রাখে, তাকেও সত্যিটা জানাই না, আমাদেরও না। আমরা কিভাবে ওই ছেলের হাতে আমাদের মেয়েকে তুলে দিব? বিয়ের পরেও যে সে এমন কাজ করবে না তার কোনো গ্যারান্টি আছে? আমরা জেনে শুনে আমাদের মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। বিয়ের কাজ আমাদেরও প্রায় শেষের দিকে, সেটা ভেবে যার তার হাতে মেয়ে তুলে দেওয়া যায় না। আপনাদের ছেলে যে মেয়েকে পছন্দ করে তার সাথে ওর বিয়ে দিয়ে দিন, আমরা এই বিয়ে ভেঙে দিচ্ছি। আমাদের মেয়ের নামে দুর্নাম উঠতে পারে, উঠুক, তবুও জেনে শুনে আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ার চেয়ে দুর্নাম সহ্য করা সহজ হবে। জামিলা আয়েশার মুখের দিকে তাকালো। এই কথাগুলো বলার মতো শক্তি পাচ্ছিলেন না তিনি। এই সময়টাতে যেন আয়েশাকেই পাশে চেয়েছিলেন তিনি। দেখলেন আপা, দেখলেন আপনার সামনে আপনার বৌমা কত বড় বড় কথা বলছে। ঠিক কইছে আমার বৌমা, সবগুলো কথা সত্য কইছে। আমাকে সিদ্ধান্ত আমার বৌমা জানাই দিছে, আপনারা অন্য জায়গায় ছেলের বিয়ে করান, আমার মেয়ে দিব না। সমাজের লোকের কথা চিন্তা কইরা নিজের মায়ারে অন্ধকারে ঠেলে দিতে পারুম না, মাফ করবেন আপা। ইমন তার বাবা মাকে নিয়ে এসেছে। জামিলা, ফারুক ইমনের বাবা মার সামনে বসে আছে। ইমন তার বোনকে পছন্দ করে, এটা শুনে ফারুকও খুশি হয়েছে, কারণ ইমন তার বন্ধু, খুব কাছ থেকে দেখেছে সে ইমনকে। মিমের জন্য ইমনের থেকে ভালো ছেলে খুঁজে পাওয়া যেত না। এসব ঘটনা মিম এখনও বিশ্বাস করতে পারছে না। বারবার সে আয়েশাকে জিজ্ঞেস করছে, ভাবি আমি স্বপ্ন দেখছি না তো? ভাবি তুমি আমাকে একটা চিমটি কাটো না প্লিজ। আয়েশা হেসে বলল, এখনই দেখছি মাথা খারাপ হয়ে গেছে, বিয়ের পর তো খুশিতে পাগল হয়ে যাবে। আমার সত্যিই বিশ্বাস হচ্ছে না ভাবি। কালও তো ভাবছিলাম কিভাবে অন্য কাউকে বিয়ে করব আমি। মন থেকে চেয়েছো, তাই আল্লাহ তোমাকে ফিরিয়ে দেননি। ইমনকে ঠিকই তোমার করে দিয়েছেন, আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তা করব, কিন্তু ভাবি তুমি যদি আমার মনের কথা না বুঝতে তাহলে এসব হতো না। মা তো আমাকে ওই ছেলের সাথেই বিয়ে দিত। আয়েশা এ ঘরে এসে শাশুড়ির পাশে দাঁড়ালো। আয়েশার দিকে তাকিয়ে জামিলা কথা শুরু করলেন, আমার মেয়ের কপাল, তাই তো বিয়ের আগে সত্য সামনে আইছে, নইলে কি যে হইতো। ইমনের মা বলল, এই জন্য আমি আজকালকার ছেলেমেয়েদের বিশ্বাস করতে পারি না। কিন্তু মিমকে আমাদের অনেক পছন্দ, ভুল আমাদেরই হয়েছে। ছেলের পছন্দের কথা জানার আগে আমাদেরই বিয়ের প্রস্তাব দেওয়া উচিত ছিল। জামিলা হাসলেন, ওনার এই মেয়ে এত ভাগ্য নিয়ে দুনিয়ায় এসেছে জানা ছিল না। কথায় কথায় উনি মেয়েকে কত কিছু বলে খোঁটা দিয়েছেন। তার এই মেয়েকে ঘরের বউ করার জন্য মানুষ পাগল। ইমনের বাবা বললেন, আপনারা আগে যে সময় ঠিক করেছিলেন আমরা সেই সময় মিমকে আমাদের ছেলের বউ করে নিয়ে যেতে চাই, নতুন করে আর আয়োজন না। বারান্দা থেকে জানালা দিয়ে উঁকি দিল মিম। ইমনের চোখে চোখ পড়তে হেসে ফেলে লজ্জায় লাল হয়ে দৌড় দিল। কতক্ষণ ইতস্ত করে ইমনের মা বললেন, ছেলের বিয়ের কথা তো পাকাপাকি করে ফেললাম আপা, এখন আমাদের একটা দাবি আছে, যদি আপনি কিছু মনে না করেন তাহলে বলতে পারি। জামিলার মুখ থেকে হাসি সরে গেল। চট করে আয়েশার দিকে তাকালেন তিনি। ইমনের মা ব্যাপারটা বুঝতে পেরে বললেন, না না, আমাদের কোনো চাওয়া নেই, অন্যায় কোনো দাবি করব না আমরা। আসলে আমার নিজেরও একটা মেয়ে আছে, ইমনের 2 বছরের ছোট, ওর জন্য ছেলে দেখছিলাম আমরা। জানেনই তো এই যুগে ভালো ছেলে পাওয়া মুশকিল, তার উপর মিমের সাথে এই ঘটনার পর তো আমি আরও ভয় পেয়ে গিয়েছি। তাই আপা, মেয়ের মা হয়ে আমাকেই বলতে হচ্ছে, আপনার ছেলে ফারুককে আমাদের ভীষণ পছন্দ, আমি ফারুককে আমাদের মেয়ের জামাই করতে চাই। আপনি কোনো আপত্তি করবেন না? ফারুক একবার মার দিকে একবার ভাবির দিকে তাকালো। আয়েশা হেসেই ফেলল। জামিলা হতবুদ্ধি, একসাথে এতগুলো খুশির খবর শুনবেন ভাবতেই পারেননি তিনি। ইমনের মা আগের মতোই বলেছে, ইমনকে জিজ্ঞেস করেছিলাম আমি, ও বলেছে ফারুক কাউকে পছন্দ করে না, আপনারাও ওর জন্য যাকে পছন্দ করবেন তাকেই বিয়ে করবে। সে কারণে কথাটা বলতে সাহস পেয়েছি, নইলে ছেলে মেয়েদের আগে থেকেই পছন্দ থাকলে কিছু করারই থাকে না। আমার মেয়েকে তো দেখেছেন আপনারা, ফারুক কেমন একটা অস্বস্তিতে কারোর দিকে তাকাতে পারছে না। ইমন ওর কাঁধে হাত রেখে বলল, কিরে এত লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ,
এখনো তো বোনের জামাই হোসনি, বিয়ের পর না হয় লজ্জা পাস, এখনো আমরা শুধু বন্ধুই আছি। ফারুক ওর দিকে তাকালো। ইমন ওর অস্বস্তি বুঝতে পেরে বলল, আমার বোনকে পছন্দ না তোর? ইমন, আমি সেভাবে কোনোদিন ভেবে দেখিনি তোর বোনকে ওই চোখে, মানে আমি ওর শালা, আমাকে লজ্জা দিচ্ছিস তুই। তোর বোনকে আমি ওই নজরে দেখেছি, তুই আমার বোনকে দেখিসনি, এটা জানিয়ে আমাকে ছোট করছিস শালা। অসহায়ভাবে ফারুক বলল, তোকে ছোট করব আমি? তাহলে ওসব বলছিস কেন? আমি জানি আমার বোনকে তুই অনেক সুখে রাখবি। তোর তো কোনো গার্লফ্রেন্ডও নেই, এমনকি তোর কোনো ক্রাশও নেই। আমার বোন অনেক লাকি, তোর সব ভালোবাসা ও একাই পাবে। লজ্জা পেল ফারুক। হেসে ফেলে ইমন বলল, আহা শালা দুলাভাই, আমরা মেয়েদের মতো লজ্জা পাই। নির্ধারিত সময়ে ইমন আর মিমের বিয়ে ঠিক হলো। এটাও ঠিক হলো, ওদের বিয়ের 2 মাস পরেই ফারুক আর দিয়ার বিয়ে হবে। বাড়িতে একসাথে দুটো বিয়ে। আয়েশার যে কত খুশি লাগছে তা সে বলে বোঝাতে পারবে না। ওরা চলে গেল। জামিলা একা বসে আছেন দেখে আয়েশা কাছে এসে দাঁড়ালো, ডাকলো, মা। কও, ঘুমাবেন না? আইজ আর ঘুম আইব না রে মা। কতদিন পর শাশুড়ির মুখে মা ডাক শুনে মন ভরে গেল আয়েশার। তিনি শেষ কবে মা ডেকে কথা বলেছিলেন আয়েশার মনে নেই। জামিলা আয়েশাকে বসতে ইশারা করলেন। আমার বিশ্বাসই হইতাছে না, আমার মাইয়া পোলার দুজনেরই বিয়ে ঠিক হয়ে গেছে। মাইয়াটার জীবন বাঁচাই দিলা, আমি তো ভণ্ড এক পোলার লগে ওর বিয়ে দিতে চাইছিলাম। একটু থামলেন তিনি, ওনার চোখে মুখে চাপা হাসি। ফারুক, ওরে নিয়ে আমার চিন্তা ছিল, আজ সে চিন্তাও দূর হইল। মাইয়ার মা নিজেই আমার পোলারে পছন্দ করছে। ওরে আমি অপদার্থ কইতাম, আমার এই অপদার্থ পোলা। গলা ভারী হয়ে আসছে ওনার, বেশি খুশিতে যেমনটা হয়। আয়েশা চুপ করে শাশুড়ির খুশি দেখছে। বড় ছেলে মারা যাওয়ার পর থেকে মানুষটা হাসতেই ভুলে গিয়েছিলেন, কারোর সাথে ভালো করে দুটা কথা বলতেন না। এত খুশি তো কখনো হতেনও না। সবার প্রতি মনের মধ্যে রাগ ধরে রাখত। আজ কত খুশি দেখাচ্ছে। হঠাৎ করে আঁচল দিয়ে চোখ মুছলেন উনি। আয়েশা অবাক হলো, মা খুশিতে কাঁদছে নাকি অন্য কারণে? আমার আনিস। বলতে বলতে টপ করে আরো 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কান্নামাখা গলায় উনি বলে চললেন, আনিস বাইচা থাকলে আজ ওর চাইতে বেশি কেউ খুশি হইতো না রে মা, কেউ না। ভাই বোনের লাইগা জীবন দিত। মিমরে সারাদিন কোলে রাখবো। আমি ফারুকরে মারলে বকলে আমার লগে রাগ করত। ওর ভাই বোনেরে কিচ্ছু কইতে পারুম না। বড় ছেলের কথা মনে পড়ায় বাকি সব সুখ ভুলে গেলেন তিনি। ছেলের জন্য বুক ভাঙা কান্না করছেন। সেই ভাই বোনের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমার আনিস নাই। ওরে আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেছে, আমারে রাইখা আমার পোলারের নিয়ে গেছে। আমি কেন বাইচা আছি? আমারে আল্লাহ কেন দেখলো না? আয়েশার মায়ের সামনে বসে থাকতে পারল না। মুখ চেপে ধরে সে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। নিজের ঘরে এসে দরজা লাগিয়ে কাঁদতে লাগলো। এই 2 বছরে আনিসকে সে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। এই লোকটাকে সে ভালোবাসত না, বিয়ে করতে চেয়েছিল না, কিন্তু বিয়ের পর এই লোকের ভালোবাসা, ওর খেয়াল রাখা, ওর প্রতি সম্মান দেখে বেশি দিন দূরেও থাকতে পারল না। সেও মন থেকে স্বামীকে ভালোবাসতে শুরু করলো। আনিস মারা যাওয়ার পরে মনে হয়েছিল সে হয়তো আর বেঁচে থাকতে পারবে না, কিন্তু বাঁচতে হলো। দুঃখ লুকিয়ে হাসি মুখে আনিসের দিয়ে যাওয়া দায়িত্ব পালন করতে থাকলো। সে থেকে দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। ওই ঘরে মাকে কাঁদতে দেখে মিম এসে ভাবির ঘরের দরজা ধাক্কাতে লাগলো। ভাবি, ও ভাবি, দরজা খোলো না। অনেক ডাকাডাকির পর চোখ মুছে আয়েশা দরজা খুলে দিল। ওকে দেখে মিমের কিছু বুঝতে আর বাকি রইল না। সে এখন ছোট না। আয়েশার লাল লাল ফোলা ফোলা চোখ দেখে বুঝিয়ে নিয়েছে ভাইয়ের কথা মনে পড়ায় মার মতো করে কাঁদছে। কিছু না বলে ভাবিকে জড়িয়ে ধরল মিম। আয়েশাও মিমের প্রশ্রয় পেয়ে হো হো করে কেঁদে উঠল। পিঠে হাত বুলিয়ে দিয়ে কিছু বলতে বলতে মিমও কেঁদে ফেলল। ভাইকে সেও সবচেয়ে বেশি মিস করে। ভাইয়া তো তাকে সবচেয়ে বেশি ভালোবাসত। মা যখন ভাবিকে কথা শোনায় তখনও মিম ভাইয়ের কথা মনে করে আড়ালে গিয়ে কাঁদে। ছোট ভাইয়া যখন তার জন্য কিছু নিয়ে আসে সেটা দেখেও মিম বড় ভাইয়ের কথা মনে করে কাঁদে। সে সময়টাতে একা থাকে, তখনও ভাইয়ের কথা ভীষণ মনে পড়ে। ওই ছেলের সাথে বিয়ে ঠিক হওয়ার পরেও ভাইয়ের কথা মনে করে মিম কেঁদেছে। ভাইয়া থাকলে হয়তো এসবের কিছুই হতো না। 2 সপ্তাহ পর বিয়ের সকল কাজ শেষ হয়েছে। একটু আগে কবুল বলে দুজনকে স্বামী স্ত্রী রূপে গ্রহণ করেছে। আয়েশা সবকিছু থেকে নিজেকে দূরে দূরে রেখেছে। তাদের চারপাশের মানুষ বলে বিয়ের কাজে বিধবাদের হাত দিতে নেই, অমঙ্গল হয়। মিমের ক্ষেত্রে আয়েশা এই কথাটি মেনেছে, কোনো কাজেই নিজে হাত লাগায়নি। তবে অন্যকে দিয়ে সবটা ঠিকঠাকভাবে করিয়ে নিয়েছে। জামিলাও দেখেছে। জামিলা দেখেও কিছু বলেনি, কারণ এই কথা তিনিও মানেন। কিন্তু তার মন সায় দিতে চায় না। এই মেয়ের দ্বারা আর যাই হোক কারো খারাপ হবে না, এই মেয়ে যে কারো অমঙ্গল ডেকে আনবে না। তবুও
10 জনের মুখের কথা। মিমকে গাড়িতে তুলে দেওয়ার সময় সবাই পাশে ছিল, আয়েশা শুধু একটু দূরে দাঁড়িয়েছিল। মিম মাকে ভাইয়াকে ধরে অনেকক্ষণ কাঁদল। শেষে ভাবিকে দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠল। ফুপাতে ফুপাতে বলল, ভাবি, ভাবি কোথায় মা? ভাইয়া, ভাবি কোথায়? ভাবি আমার কাছে আসছে না কেন? তোমরা ভাবিকে আমার কাছে আসতে বলো, নইলে আমি কোথাও যাব না। জামিলা আয়েশাকে ডাকলেন। মিম ছুটে গিয়ে আয়েশার বুকে পড়ল, পাগলের মতো কাঁদতে লাগলো। তুমি আমার বিদায়ের সময় আমার পাশে থাকবে না ভাবি? তুমি কেন নিজেকে আমার থেকে দূরে রেখেছ? আমি লোকের কথা মানি না। তুমি আমার পাশে না থাকলেই বরং আমার সাথে খারাপ কিছু হয়ে যেতে পারে। তুমি পাশে থাকলে আমার কিছুই হবে না। তুমি তুমি হতেই দিবে না। আয়েশা ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। কাঁদছো কেন তুমি? এই পাগলি মেয়ে, আজ কি তোমার কান্না করার দিন? সারাটা দিন তুমি কেন আমার কাছে এলে না? তোমার জন্যই তো আমি সব পেয়েছি। তুমি না থাকলে আমার সব শেষ হয়ে যেত। তবুও তুমি। কান্নার কারণে কথা বলতে পারছে না মিম। সবাই ওদের দিকে তাকিয়ে আছে দেখে আয়েশা চোখ মুছে মিমকে সোজা করে দাঁড় করালো। ওর চোখ মুছে দিয়ে বলল, একদম কাঁদবে না। আমার কথা না শুনে আরেক ফোঁটা চোখের পানি ফেললে খুব খারাপ হয়ে যাবে। ইমনকে গেটে দাঁড় করিয়ে রেখে বেচারাকে কষ্ট দিচ্ছ? তুমি তো একবারের জন্য চলে যাচ্ছ না, তাহলে এত কান্না কিসের? আমিও তো একদিন তোমাদের বাড়িতে এসেছিলাম। কই, তোমার মতো অত কাঁদিনি তো। মিমকে গাড়িতে তুলে বিদায় করে দিয়ে আয়েশা এসে নিজের ঘরে ঢুকলো। জামিলা বারান্দায় বসে পড়েছেন। ফারুক কোথায় যেন বেরিয়ে গেল। সময় কাটতে লাগলো। সবকিছু আগের মতোই চলছে। মিম তার শ্বশুরবাড়িতে আছে 2 সপ্তাহ হবে। সেদিনও ইমনের সাথে এসে ঘুরে গেছে। শ্বশুরবাড়িতে গিয়ে সে নিজের বাড়িকে মিস করে খুব। ভাবি, মা, ভাইয়া, আয়েশা তাকে বুঝিয়ে বলেছে, পাগলি বোন আমার, আমাদের মিস করলেও তোমাকে এখন ওখানেই থাকতে হবে। বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ি হয় নিজের বাড়ি, নিজের বাড়ি হয়ে যায় পরের বাড়ি। আমাকেই দেখো না, কয়দিন গিয়ে থাকতে পারি। 2 দিন থেকে আবারও ছুটে আসি এখানে। কেন আসি? কারণ আমার কাছে এখন এটাই আমার আসল ঠিকানা। মিম মুখ কোমর করে বলল, কিন্তু ভাবি, তোমাদের ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। আমার ও বাড়িতে ভালো লাগে না। এটা বললে কি হবে? ইমন আছে তো তোমার সাথে, ওর সাথে তোমার সব কথা শেয়ার করবে। তোমার শাশুড়িও তো ভালো মানুষ, ওনাকে নিজের মায়ের মতো করে ভালোবাসবে। তাহলে দেখবে উনিও তোমাকে নিজের মেয়ের মতো করে আদর করবে। ও বাড়ির সবাই ভালো ভাবি, সবাই আমাকে ভালোবাসে। ইমন, আমার শ্বশুর শাশুড়ি, দিয়া, সবাই আমার অনেক খেয়াল রাখে। তাহলে সমস্যা কি? আয়েশার হাত ধরে মাথা নিচু করে মিম বলল, ওখানে তুমি নেই। তোমার মতো করে কেউ আমাকে বোঝায় না। যখন তখন তোমাকে জড়িয়ে ধরতে পারি না। আয়েশা স্তব্ধ হয়ে বসে রইল। এই মেয়েটা তাকে এত ভালোবাসে, নিজের মা ভাইয়ের থেকেও তাকে ভালোবাসে। মিম বলে যাচ্ছে, তার উপর আমার চিন্তা হয়, মা তো তোমার সাথে সবসময় ঝগড়া করে, কখনো ভালোভাবে কথা বলে না। আমি এখানে থাকলে তো মাকে চুপ করাতে পারি, নইলে তো মা বকবক করতেই থাকে। বহু কষ্টে চোখের জল আটকে রাখলো আয়েশা। হালকা গলায় বলল, মা আমার সাথে কেন এমন ব্যবহার করে জানো? আমি যেন ওনার কথা সহ্য করতে না পেরে ওনার উপর রাগ করে এই বাড়ি থেকে চলে যাই। বাবা মার কাছে গেলে ওনারা আবার আমার বিয়ে দিবেন। আমি আবার নতুন করে জীবন শুরু করব, সংসারী হব, স্বামী ছেলে মেয়ে নিয়ে সুখে থাকব। মা এটাই চান। মা এই কথা কখনো সরাসরি বলতে পারেন না, তাই আমার সাথে ওই রকম বাজে আচরণ করেন। চোখ বড় বড় করে অবাক হয়ে চেয়ে রইল মিম। মা আমাকে সুখী দেখতে চান বলেই আমাকে কষ্ট দেন, কিন্তু বিশ্বাস করো, ওনার আচরণে আমি একটুও কষ্ট পাই না, বরং মানুষটার জন্য আরও বেশি মায়া লাগে। আমাকে কাছে রাখার ইচ্ছে থাকলেও আবার জোর করে দূরে সরিয়ে দেওয়ারও ক্ষমতা নেই। মিম বুঝল, মেয়ে হয়ে সে মায়ের মন বুঝতে না পারলেও ভাবি ঠিকই বুঝেছে। এতদিন সে শুধু মায়ের উপর বিরক্ত হয়ে এসেছে। মা তো ভাবি সুখের কথা ভেবেই বাপের বাড়িতে পাঠিয়ে দিতে চেয়েছে। ভাবি এখানে থাকলে বাকি জীবনটা বিধবা বেশেই পার করে দিতে হবে, আর বিয়ে করবে না। মা কতদিনই বা বেঁচে থাকবে? ছোট ভাইয়া বিয়ে করলে তারও সংসার হবে, সে তো বিয়ে করে অন্যের বাড়ি চলেই গেছে। ভাবির তখন কেউ থাকবে না, একা হয়ে পড়বে পুরোপুরি। ভাইয়ের স্মৃতি আগলে ধরে সারাটা জীবন কাটানো মুশকিল হয়ে যাবে। শেষ বয়সে কাউকে না কাউকে পাশে লাগবেই। মিমের বিয়ের 1 মাস হয়ে গেছে। আয়েশা বড় চাচাকে দেখতে বাবার বাড়ি গেছে। মাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই মিম ইমনকে বলে একাই চলে এসেছে। জামিলা ঘরে শুয়েছিলেন। মিম এসে ঘরে ঢুকলো, ডাকলো, মা। মিমের গলা পেয়ে উঠে বসলেন তিনি। ব্যস্ত হয়ে বললেন, কখন আইলি তুই? জামাই কই? এই ভর দুপুরে কেন আইলি মা? এই সময় কোথাও যাওয়া ঠিক না। নতুন নতুন বিয়া তোর, খারাপ বাতাস লাগবো। মার পাশে বসে মিম বলল, তুমি কেমন আছো মা? আমি তো ভালাই আছি। আমার আবার কি হইব? কিছু না, কাল রাতে খারাপ একটা স্বপ্ন দেখেছি।
তখন থেকেই মনটা কেমন করছিল। জামাই কই? ও আসেনি, কাজ আছে, রাতে আসবে বলেছে। হায় হায়, একলা আইসস তুই? কি সর্বনাশা কাণ্ড! অত অস্থির হয়ে না তো। আব্বা আম্মাকে বলে এসেছি, ইমন বলেছিল দিয়াকে নিয়ে আসবে, কিন্তু আম্মা দেয়নি। বিয়ের আগে নাকি স্বামীর বাড়ি যেতে নাই। আব্বা গাড়িতে তুলে দিয়েছে। আমাদের গেটের সামনে এসে নেমেছি। হাঁপ ছেড়ে বাঁচলেন যেন তিনি। ও আশেপাশে তাকিয়ে মিম বলল, ভাবি কই? দেখতে পাচ্ছি না যে। সকালে ওর ভাই আইসা নিয়ে গেছে। চাচার নাকি অবস্থা খারাপ। কিছুক্ষণ চুপ করে থাকলো মিম, তারপর বলল, মা তুমি ভাবির বিয়ে দিতে পারো না? ভাবির জন্য আমার অনেক চিন্তা হয়। কেউ তো নেই ওর বাবা মাই বা কতদিন বেঁচে থাকবে? তারপর ভাইয়েরা কি বোনকে সারা জীবন দেখবে? তুমিও তো সবসময় থাকবে না। এই সংসারে কি নিয়ে পড়ে থাকবে ভাবি? ওর তো বাচ্চা কাচ্চাও নেই। জামিলা মেয়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। বিয়ের পর কি মেয়েটা সত্যিই বড় হয়ে গেছে? জীবন সম্পর্কে বুঝতে শিখেছে? আগে তো ভাবির বিয়ের কথা শুনতেই পারত না। এই নিয়ে জামিলার সাথে যুদ্ধ বাঁধিয়ে দিত। এখন নিজেই বলছে ভাবির বিয়ে দাও। দীর্ঘশ্বাস ফেলে জামিলা বললেন, এই মাইয়া আমার বাড়িতে মরব, তবুও যাইব না। কত কথা, কত খোটা, কত ভাবে কত কিছু কইরা দেখলাম, গেল না তো। আমি তো মুখের উপর কইতেও পারি না। যতই হোক আমার আনিসের বউ তো। মা হইয়া কেমনে কমু আমি? তুমি একটা ভালো ছেলে দেখে যেভাবে হোক ভাবির বিয়ে দাও। নিজের সাথে যেন কথা বলছেন এমনভাবে জামিলা বললেন। বিয়ার সময় এই মাইয়ারে দুই চোখে দেখতে পারতাম না আমি। কেটা জানি কইছিল ওর বড় চাচার পোলার লগে নাকি এর লাইন আছে। আমিও বিশ্বাস করছি। সেই থাইকায় ওরে দেখলে মনে হইছে একদিন না একদিন এই মাইয়া আমার আনিসরে ফালাইয়া চলে যাইব। ভয় হইতো সত্যি যদি আমার সহজ সরল পোলাডার কপালে এমন কিছু ঘটে। বিয়ার 2 মাসের মাথায় আনিস চলে গেল। 1 মাস দেখলাম, 2 মাস দেখলাম। মনে মনে ভাবতাম এই বুঝি ওই পোলা আইব, আর আয়সা ওর হাত ধইরা চলে যাইব। দেখতে দেখতে 1 বছর গেল। ওই পোলা আইব তো দূর, আয়েশাই বাপের বাড়ি যাওয়া কমায় দিল। 2 বছরের মাথায় ওর বাপ মা নিতে আইল, ও গেল না। বাপ মারে ফিরাইয়া দিল। ওর উপর আন্দাজে সন্দেহ করছি। প্রথম কয়টা দিন ওর চোখের দিকে তাকাইতে পারি নাই, নিজেরে ছোট মনে হয়েছে। যখন বুঝলাম এই মাইয়ার মন আসমানের সমান, তখন ভাবলাম এ কেন আমার কাছে পইড়া থাকবো, ওরে কি দিতে পারুম আমি। তখন শুরু করলাম। প্রতিটা দিন আমার তিতা কথা সহ্য করলো, যা তাই কইছি। কোনো দিন উত্তর দেয় নাই, আমার উপর বিরক্তও হয় নাই। তুই নিজের মাইয়া হইয়া ঝগড়া করছস, ও করে নাই। ও আমার কষ্ট বুঝেছে, আমি কেন এমন করি এইটাও বুঝছে। ওই মাইয়ারা নিজের থাইকা দূরে সরানোর সাধ্য আমার নাই, আবার কাছে রাখার মতো উপায়ও নাই। ওর সারাটা জীবন পইড়ে আছে, আমি ওরে কিছুই দিতে পারুম না। এই কথা বলে ঝরঝর করে জামিলার চোখ বেয়ে পানি পড়ছে। রাতের রান্না মিম নিজেই সেরেছে। মায়ের পাশে বসে সে বলল, ভাবির ওই ভাইটা এখনো বিয়ে করেনি মা। হঠাৎ এই কথা বুঝতে পারলেন না তিনি। কোন ভাই? যে বিয়ের আগে ভাবিকে পছন্দ করত, এখনো করে? এখনো করে, তাই তো বিয়ে করেনি। জামিলার চোখ দুটো চকচক করে উঠল। ওই পোলা এখন কই আছে? আর্মিতে চাকরি করে। আর্মি? ভালো। ও সত্যি বিয়ে করে নাই? না মা, সে এখনো ভাবির অপেক্ষাতেই বসে আছে। যে তোমার কানে কুটনামি করছিল সে ঠিকই বলেছিল, ছেলেটা সত্যি ভাবিকে পছন্দ করে। ভাবি করতো নাকি জানি না, করলে হয়তো এত তাড়াতাড়ি সব ভুলে গিয়ে ভাইয়ের সাথে সংসার করতে পারতো না। আর ভাইয়ের সাথে 2 মাসের সংসারের স্মৃতি আঁকড়ে ধরে 2 বছর এখানে পড়ে থাকতে পারতো না। কবে ওই ছেলের কাছে চলে যেত। ওই পোলার চাওয়াতে জোর আসিল, তাই আল্লাহ ওরে আর একটা সুযোগ দিছে। আমার আনিস তো দুনিয়ায় নাই। ওই পোলার হাতে আমি আমার বৌমারে তুলে দিমু, মন থাইকা দুজনরে দোয়া কইরা যামু। আল্লাহ যেন ওদের 2 জনরে শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে রাখে। মায়ের দোয়া আল্লাহ ফিরাই দিব না। মায়াটা দুনিয়া থাইকাই একটু সুখ কইরা যাক, তাই হবে মা। আল্লাহ ভাবিকে আর কষ্ট দিবেন না, আর পরীক্ষাও নেবেন না ওর। 2টা বছর তো পরীক্ষা দিয়েই যাচ্ছে। মা তুই ওই পোলার লগে আমার কথা কইয়া দে। দেব মা, দেব। তুমি শুধু ভাবিকে মানিয়ে নিও। ভাবির সুখের দিনের কথা ভেবে মিমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। এদিকে সাজ্জাদ তার বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছে। যতই বাবার উপর রাগ করে থাকুক, তবুও তো বাবা। রেগে থাকলেও ভালোবাসা কমে যায়নি। রাতে যখন মা বলেছে, তোর বাবা ভালো নেই, তুই বাড়ি আয় বাবা, শেষবারের মতো বাবাকে দেখে যা। মানুষটা শুধু তোর কথাই বলে যাচ্ছে। তোকে দেখে মরতে না পারলে মরেও শান্তি পাবে না। বাবারে, ক্ষমা করে দে মানুষটাকে। আর কত শাস্তি দিবি অসুস্থ মানুষটাকে? সাজ্জাদ তখন কি বলবে বুঝতে পারছিল না।
তার মনে হতে লাগলো মাথার উপর থেকে বাবা নামের ছায়াটা সরে যাচ্ছে। আমি আমি আসছি মা, আজ রাতের মধ্যেই আসছি। সত্যি সত্যি রাতে এসেছে সে। আয়েশা সন্ধ্যায় চলে গেছে। বাবা সাজ্জাদকে দেখে হো হো করে কেঁদে ফেললেন। বাবার চোখে পানি দেখে সব রাগ ঝেড়ে ফেলে বাবার কাছে ছুটে গেল। বাবার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, চিন্তা করবেন না আব্বা, আপনি আবার আগের মতো ঠিক হয়ে যাবেন, কিছু হবে না আপনার। আমি জানি বাবা, আমার সময় শেষ হয়ে আসছে, আমি আর বাঁচব না। সাজ্জাদ বাবার হাতে মৃদু চাপ দিল। শেষবারের মতো তোর কাছে ক্ষমা চাওয়ার জন্যই আল্লাহ দম রেখেছে। এইসব বলবেন না আব্বা, ছেলের কাছে বাবা কখনো ক্ষমা চায়? তাহলে তুই কথা দে বাবা, আমার কথা মতো আয়েশাকে বিয়ে করবি তুই। বাবার কথা শুনে থমকে বসে রইল সাজ্জাদ। একটু সময় পরে বলল, এটা সম্ভব না আব্বা। উত্তেজিত হয়ে বাবা বললেন, কেন সম্ভব না? আগের মতো কিছুই নেই, সময়ের সাথে সবকিছু পাল্টেছে। বাবা আবার কাঁদতে লাগলেন। উঠে বসতে চাইলেন তিনি। সাজ্জাদ ওনাকে ধরে বসিয়ে দিল। তুই এখনো আমার উপর রাগ করে আছিস। আমি জানি আমি ভুল করেছি, সেই ভুলের কি ক্ষমা নেই? তুই কি আমাকে কোনোদিনও ক্ষমা করবি না? এই অপরাধ বোধ নিয়েই আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে? জেদ কেন করছেন আব্বা? জেদ তো তুই করছিস। 2টা বছর বাড়িতে আসিসনি, কয়দিন আগেও যাও এলি, আমার সাথে কথা বললি না। তোর সামনে বিয়ের কথা তোলা যায় না, রেগে যাস তুই। এখন তো আমি আয়েশাকে নিজের ঘরের বউ বানাতে চাইছি, তবুও তুই আপত্তি করছিস। তোর পায়ে ধরে ক্ষমা চাইলে তবেই কি ক্ষমা করবি? বাবাকে অস্থির দেখে হালকা গলায় সাজ্জাদ বলল, আমি আপনার কথা রাখতে চাইলেও আয়েশা রাজি হবে না। ওকে রাজি করানোর দায়িত্ব আমার। আমার কথা তোদের দুজনকেই রাখতে হবে, নইলে আমি শান্তিতে মরতেও পারবো না। দেখতে দেখতে ফারুকের বিয়ের দিনও এগিয়ে আসছে। জামিলা, আয়েশা, মিম, ইমন, ফারুক ওদের সবাইকে একসাথে বিয়ের কেনাকাটা করতে পাঠিয়েছেন। তিনি যখন বাড়িতে একা থাকেন তখন আয়েশার বাবা মা সহ সাজ্জাদের বাবা মাও আসেন। উনি প্রথমে ভেবেছিলেন ওনারা হয়তো আয়েশাকে দেখতে এসেছেন, কিন্তু সাজ্জাদের বাবার মুখে যখন নিজের ছেলের সাথে আয়েশার বিয়ের প্রস্তাব পেলেন তখন থম মেরে কয়েক মুহূর্ত বসে রইলেন। এই ব্যাপারে কথা বলার জন্য ফারুকের বিয়ের পরেই তিনি নিজেই যেতেন। তার আগেই আজ ওনারা চলে এলেন। সাজ্জাদের বাবা বললেন, মেয়ে আমাদের থাকলেও এখনও আপনার বাড়ির বউ। আপনার ছেলে এই দুনিয়ায় না থাকলেও আয়েশা ওর স্ত্রী পরিচয়ে আছে এতদিন ধরে। জামিলা বুঝতে পারলেন তার অস্বস্তি লাগছে। মেয়েটা তার থেকে দূরে সরে চলে যাবে ভাবতেই যেন বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। মনের ভাব মুখে ফুটতে না দিয়ে তিনি ওনাদের সব কথা শুনছেন। আপনার কাছে আমি আমাদের মেয়েকে চাই আপা, আয়েশাকে আমি আমার ছেলের জন্য চাই। সাজ্জাদের মা বললেন, আপনি চান না আয়েশা আবার বিয়ে করুক, ওর সংসার হোক, স্বামী স্ত্রী নিয়ে ও সুখে থাকুক? চান না বলুন? আমার থাইকা বেশি কে চাইব? ছেলেটা মরার 2 বছর হইল, এই মাইয়া আমার চোখের দিকে চাইয়া একটা কথাও কয় নাই আজ পর্যন্ত। ওর কোনো শত্রু তো ওর খারাপ চাইব না। আয়েশার মা বললেন, আয়েশা এখন আমাদের থেকে আপনার কথা বেশি শোনে। আমরা অনেক বুঝিয়েছি, ও বুঝতে চায় না। এখন আপনি ওকে বোঝাতে পারেন, ওর জীবনটা এভাবে চলতে পারে না। আমরা কতদিনই বা বাঁচব, তখন ওকে কে দেখবে? দীর্ঘশ্বাস ফেলে জামিলা বললেন, ওরে রাজি করানোর দায়িত্ব আমার। আমার পোলার বউরে আমি আমার বাড়ি থাইকা তুইলা দিমু, আপনারা বিয়ের আয়োজন করতে থাকুন। শাশুড়ির কথা শুনে আয়েশার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। মা এইসব কি বলছে? তার আবার বিয়ে দিবে মানে? কার সাথে দিবে? আমি কিছু জানি না, আমি ঠিক করছি তোমারে বিয়া দিমু। কেন পাগলামি করছেন মা? পাগলামি তুমি করতাছ। কয়দিন আমার বাড়িতে থাকবা তুমি? কি আছে এখানে তোমার? জামাই নাই, ছেলেপুলে নাই, সারা জীবন কি নিয়ে থাকবা? আপনারা আছেন তো। জামিলার এবার রাগ উঠে যাচ্ছে। মেয়েটা কোনো কথাই শুনতে চাইছে না। ঝাঁপিয়ে উঠে তিনি বললেন, মুখে মুখে তর্ক কইরো না, ঢং দিয়ে জীবন চলব না। আমি মইরা গেলে ফারুকের বউ তোমার এই সংসারে কেন সহ্য করব? মিম তোমারে দেখবার পারবো? তোমার ভাইয়ারা কতদিন দেখবো তোমারে? আমি যা কইতাছি তাই করতে হইব, নইলে আমি বিষ খাইয়া জীবন দিয়ে দিমু। আর সহ্য হয় না আমার। আয়েশা চুপ করে আছে। মিম বলল, ভাবি তুমি কেন বুঝতে চাইছো না? মা তোমার ভালোর জন্যই তো বলছে, রাজি হয়ে যাও ভাবি, আর না করো না। বিড়বিড় করে জামিলা বলছেন, আমার পোলার হাত ধইরা এ বাড়িতে আইছিল, এখন আমার সামনে বিধবা বেশে ঘুরে। মা হইয়া কেমনে সহ্য করি আমি তা আমিই জানি। ওরে দেখলে আমার আনিসের কথা মনে হয়। মায়ের চাপাচাপির ওপরে আয়েশার কোনো কথাই টিকল না। ফারুকের বিয়ের দিনই আয়েশা সাজ্জাদের বিয়ে হইব ঠিক করছেন তিনি। এক ছেলের বউকে বিদায় করে দিয়ে আরেক ছেলের বউকে ঘরে তুলবেন। কষ্ট হলেও এটা মেনে নিতে হবে।
কিভাবে কিভাবে বিয়ের দিন চলে এলো ভাবতেই পারল না সাজ্জাদ। অবশেষে আয়েশা তার বউ হয়ে আসবে। আয়েশাকে এভাবে সে পেতে চায়নি। 2 বছর আগে বাবা জেদ না করলে আয়েশা কবেই তার বউ হয়ে যেত। আগের কথা মনে করছে সাজ্জাদ। সেবার ভাবতেই পারেনি বাড়ি ফিরে গিয়ে আয়েশার বিয়ের খবর শুনবে। বাড়ি এসে মায়ের মুখে যখন শুনল তখন পাগলের মতো করতে লাগলো। চাচা আয়েশার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো এসব মা? তুই জানিস না কিছু? অবশ্য না জানারই কথা, তুই তো বাড়ি ছিলি না। তোর বাবা চাচাই তো সব ঠিক করেছে। ছুটে গিয়েছিল সাজ্জাদ আয়েশার কাছে। ওর বাহু ধরে ঝাঁকিয়ে বলেছিল, অন্য কাউকে বিয়ে করছিস তুই? সাজ্জাদের চোখে আগুন দেখে আয়েশা চুপ করেছিল। কষ্ট তারও হচ্ছিল। কার সাথে বিয়ে ঠিক করেছে? কোন ছেলে তোকে বিয়ে করবে? আমিও দেখে নেব কার এত বড় সাহস, কে তোকে বিয়ে করতে আসে। আরও অনেক পাগলামি করেছিল সাজ্জাদ। সব শরম লজ্জা ছেড়ে ফেলে বাবা কাকাকে বলেছিল সে আয়েশাকে পছন্দ করে। তখন বাবা বেঁকে বসল। ভাই ভাই আত্মীয় করবে না। আর তাছাড়া আয়েশার বিয়ে ঠিক হয়ে গেছে, কথা দিয়ে ফেলেছে ওনারা। তোমরা তোমাদের কথার জন্য নিজের ছেলে মেয়েদের জীবন নষ্ট করতে একবারও ভাববে না? বাবা কাকার উপর রাগে কষ্টে কিছু বলতে পারেনি সাজ্জাদ। গায়ে হলুদের রাতে আয়েশার কাছে গিয়েছিল সে। তাকে দেখে আয়েশা পাগলের মতো কাঁদছিল। সাজ্জাদ ওর চোখের পানি মুছে দিয়ে বলেছিল, আমার সাথে চলো আসু, এখান থেকে অনেক দূরে চলে যাব আমরা, কেউ আমাদের খুঁজে পাবে না। কান্না ভেজা চোখে আয়েশা ওর মুখের দিকে তাকিয়েছিল। যাবি না আমার সাথে? তোকে এই বিয়ে করতে হবে না, তুই আমার সাথে চল। বাবা চাচারা কারো সামনে মুখ দেখাতে পারবে না। চিৎকার করে উঠল সাজ্জাদ। কারো কথা ভাবতে হবে না তোর। ওরা আমাদের কথা না ভাবলে আমরা কেন ওদের কথা ভাববো? কেন ওদের কথায় আমাদের জীবন নষ্ট করব? চল তুই আমার সাথে। আয়েশা হাত ধরে বেরিয়ে যেতে নিলে আয়েশা নড়ল না, পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সাজ্জাদ ঘুরে তার চোখে চোখ রেখে বলল, যাবি না তুই? বড় চাচা, বাবা, ভাইদের আমি কষ্ট দিতে পারবো না। আমাকে কষ্ট দিতে পারবি? আয়েশা মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। সাজ্জাদ ওর হাত ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজকের পর থেকে সব কিছুর জন্য তুই দায়ী থাকবি। তোর চোখের সামনে আমি নিজেকে তিলে তিলে শেষ করব। সহ্য করতে পারলে করিস তুই। সাজ্জাদের লাল চোখের কোণে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে শেরওয়ানি পরে নিল সাজ্জাদ। একটু পরে বরযাত্রী বেশে বের হবে। আয়েশার সাথে বিয়ে ঠিক হওয়ার পরে একবারও দেখা করেনি সে। আয়েশা কি ভাবছে, কি ভেবে রাজি হয়েছে, তার সাথে কিছু বলার আছে কিনা কিছুই জানতে চায়নি সে। তার আশুয়ে এত বাধা বিপত্তির পর তার হতে যাচ্ছে, এটাই অনেক। তার কথা থাকলেও বিয়ের পর শুনবে। সেদিন জেদ করে আয়েশাকে ছেড়ে দিয়েছিল। জোর করে তুলে নিয়ে গেলে মাঝের 2 বছর তাকে দেখতে হতো না। 2 মাসও লোকটার সাথে সংসার করতে পারিনি, কিন্তু 2 বছরে অনেক কিছু সহ্য করতে হয়েছে তাকে। জামিলা আয়েশার হাত যখন সাজ্জাদের হাতে দিল তখন আর কান্না চেপে ধরে রাখতে পারল না তিনি। চোখের পানি ফেলে বললেন, ওরে আমার কাছে রাখতে পারলাম না বাবা, তোমার হাতে ওরে তুইলা দিলাম। তুমি ওরে সুখে রাখো। সরল মনের এই মাইয়াটারে কোনোদিন কষ্ট পাইতে দিও না। আয়েশা ছলছল চোখে মাকে দেখল। এই মানুষটা মনের অজান্তে তাকে কত ভালোবাসে তা উনি নিজেই জানে না। আমার পোলার বউ হইয়া এই বাড়িতে আইছিলি, আজ তোমার বউ হইয়া এই বাড়ি থাইকা বাইর হইয়া যাইতাছে। ওরে তুমি ভালো রাখো। আয়েশা শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার জীবনে এত কিছু হবে সে কল্পনাও করেনি। প্রথমে বিয়ে করতে চাইছিল না। সাজ্জাদ ভাইকে ভালোবাসতো সে। বিয়ের পর স্বামীকে মেনে নিয়ে সংসার শুরু করলে আল্লাহ তাকেও নিয়ে গেল। মায়ের মতো শাশুড়ি, বোনের মতো ননদ আর ভাইয়ের মতো দেবর পেয়েও সবাইকে ছেড়ে নতুন সংসারে পা বাড়াতে হচ্ছে। হায় জীবন! একটা মেয়ে বধূ এসে স্বামীর বাড়িতে পা রাখে, বের হয় সাদা কাফনে, কিন্তু সে আবারও বধূ বেশে বের হচ্ছে। সত্যি তার জীবনটা বাকি সবার থেকে ভিন্ন রূপ নিয়েছে। গাড়িতে উঠে বসলো আয়েশা। তার প্রথম বিয়ের মতো আজও কাঁদছে সে। আজ পাশে আনিশা, সাজ্জাদ বসে আছে। আয়েশা যখন কাঁদছিল সাজ্জাদও ঠিক আনিশের মতোই ওর হাত ধরে রাখল। আয়েশা ওর দিকে চোখ তুলে তাকালো। মুচকি হেসে সাজ্জাদ বলল, অত কাঁদছিস কেন তুই? তোকে জেলখানায় নিয়ে যাচ্ছি নাকি? আমার বাড়িতেই তো তোর যাওয়ার কথা ছিল। সাজ্জাদের মাঝে আনিশকে যেন দেখতে পেল সে। আনিশও প্রথম দিনই এইভাবেই বলেছিল তাকে। তার দিকে ভরসার হাত বাড়িয়ে দিয়েছিল। আয়েশা শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। কত সকাল হয়েছে বাবা, মেয়ে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। বেডরুমের দিকে পা বাড়ালো সে। সারা, সারা, মা ওঠো। ঘরে গিয়ে দেখে সাজ্জাদ তার 4 বছরের মেয়ে সারাকে বুকে নিয়ে গভীর ঘুমে ঘুম পাড়ছে। আয়েশা গিয়ে ওর গায়ে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, এই যে, এই ওঠো না, কত সকাল হয়েছে, মেয়েকে নিয়ে না ঘুমিয়ে ওকে তোলো, স্কুলের জন্য রেডি করাও না ওকে।
আয়েশার হাত টেনে ধরে ওকেও পাশে শুয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজ মেয়ে স্কুলে যাবে না, আজ মেয়ের মায়েরও কোনো কাজ নেই। আয় তো, আমার পাশে শুয়ে পড়। আজ মা বাবা মেয়েতে মিলে সারাদিন ঘুমিয়ে কাটাবো। চোখ ডলতে ডলতে ঘুম ঘুম গলায় সারা বলল, না পাপা, আজ আমরা দাদির কাছে যাব। সাজ্জাদ সারার দিকে তাকালো। আয়েশা মেয়ের কথা শুনে হেসে দিল। সাজ্জাদ মেয়ের গালে চুমু খেয়ে বলল, আমার মা এতক্ষণ জেগেছিল, পাপাকে বোকা বানাচ্ছিল। সারার নরম হাতে আরো শক্ত করে বাবার গলা জড়িয়ে ধরে বলল, আমি তো এখন জেগেছি, তোমরা কত শব্দ করো, এভাবে ঘুম হয়? সারার বলার ধরন দেখে আয়েশা বলল, আহারে, বাপের মতো ঘুম কাতুরে, ওঠো এখন, দাদির কাছে যাবে তো আজ, যাবে না? লাফ দিয়ে উঠে বসলো সারা। যাব যাব, দাদি আর চাচুর জন্য আমি অনেকগুলো চকলেট নিব। পিপি আসবে না আম্মু? সারা মিমের কথা জিজ্ঞেস করছে। মিমকে সে ছোট থেকেই ফুপি না বলে পিপি বলে ডাকে। আয়েশা সাজ্জাদকে ছাড়িয়ে উঠে গেল। আলমিরার সামনে গিয়ে বলল, পিপি, চাচু, দাদি সবাই আসবে, তাড়াতাড়ি উঠে পড়ো, আমার রান্না শেষ। তোমরা বাবা মেয়ে ফ্রেশ হয়ে গেলেই রেডি হব। কতদিন পর মার কাছে যাচ্ছি। সাজ্জাদের একটা শার্ট বের করে আনলো আয়েশা। ওটা সোফার উপর রেখে বলল, নাও, তোমার শার্ট বের করে দিলাম, এবার উঠে পড়ো তো। আয়েশা নতুন শাড়িটা পরেছে আজ। সারা তার দাদু দাদির কাছ থেকে বলে আসতে আসতেই সাজ্জাদ এসে পেছন থেকে আয়েশার কোমর জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে বলল, রোজ রোজ তোমাকে এত সুন্দর লাগে কেন? প্রতিদিনই নতুন করে তোর প্রেমে পড়ি। 6 বছরেও একটু পুরনো হোসনি তুই। মুচকি হেসে ওর দিকে ঘুরে আয়েশা বলল, মেয়ের বাবা হয়েছ, এখনো তোমার ছেলে মানুষই গেল না, রোজ রোজ যেন আরো ছোট হয়ে যাচ্ছ। মেয়ে এসে এভাবে দেখে ফেললে তখন লজ্জায় পড়তে হবে। মেয়ে আসবে না, ও এখন বাবা মার ঘরে। আসু, এই শোনো না, বলো না, শুনছি তো। সারা তো বড় হয়েছে, ওকে আরেকটা ভাই বোন দিব না? মেয়েটা একা একা খেলা করে, ওর কোনো খেলার সাথী নেই, ওর জন্য একটা খেলার সাথী নিয়ে এলে কেমন হয়? এই কথা শুনে আয়েশা চোখ পাকিয়ে ওর দিকে তাকালো। পরক্ষণে হেসে ফেলে সাজ্জাদের বুকে মুখ লুকালো। সাজ্জাদ ওকে শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও এরকম নিত্য নতুন গল্প পেতে তাকদির ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।